আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোর বড় আব্বু যেন না জানে এসব বলে রাহাব আর সায়নকে বললেন, তোমরা বসো বাবারা। রাহাব বলল, না আন্টি, বসবো না, আমরা চলে যাচ্ছি। আপনি চিন্তা করিয়েন না, অথই জলদি সুস্থ হয়ে যাবে। সায়নের হাতে থাকা ওষুধের ব্যাগটা দিয়ে বলল, আন্টি, এগুলো অর্থে মেডিসিন, প্রেসক্রিপশনে সব আছে, দেখে খাইয়ে নিয়েন, আমরা আসছি। রশ্মি সম্মতি দিতেই ওরা অথইকে সাবধানে থাকতে বলে নিশা আর রশ্মির থেকে বিদায় নিয়ে চলে গেল। আর রশ্মি দীর্ঘ একটা শ্বাস নিলেন। ফোন হাতে নিয়ে কল দিলেন আশরাফ শেখের কাছে। মেয়ের অবস্থা শুনে আধা ঘন্টার মাঝে চলে এলেন হতভম্ব হয়ে। এসে নানান প্রশ্ন করে উত্তর নিয়ে তবেই ক্ষান্ত হলেন। রাত অনেকটা এখন, আকাশে চাঁদ উকি দিচ্ছে, চারিপাশটা চাঁদের আলোয় দৃষ্টিয়মান। ঝিঝি পোকার দল সুর তুলে গান ধরেছে মনে হচ্ছে। ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে সাহেব। নিকোটিনের ধোঁয়ার সাথে অনেক চিন্তা ভাবনা, বিষাদ, ভালো লাগা উড়িয়ে দিচ্ছে। আজকের বিকালে অথয়ের কথা ভাবতে তার বুকে ব্যথা অনুভব হচ্ছে। আবার অথয়ের এত সান্নিধ্যের দৃশ্য চোখে ভাসতেই ধরাস ধরাস করে বুকে বাড়ি খাচ্ছে কিছু একটা। অবুঝ মেয়েটা কবে বুঝবে সব? এদিকে আজ দুপুরবেলা বলা বাবার কথাগুলো বুকে লাগছে। তার বাবার উপর প্রচুর অভিমান, প্রচুর। সেই সময় যদি সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে আজ সবকিছু ঠিক থাকতো, কিছুটা হলেও ঠিক থাকতো। বাবার উপর এতই অভিমান যে সিরাজ মির্জার ইচ্ছা ছিল সায়েম ডাক্তার হবে, কিন্তু সেটা সে সিরাজ মির্জার উপর রাগে, অভিমানে, ক্ষোভে বন্ধ করেছে। এইচএসসি দেওয়ার পর মেডিকেলে না গিয়ে ইউনিভার্সিটিতে যায়, সেখানে কেমিস্ট্রি নিয়ে ভর্তি হয়ে যায়। একমাত্র ছেলের এমন সিদ্ধান্তে সিরাজ মির্জা সেদিন অনেক বকেছিলেন। কারণ জানতে চাইলে সেদিন সব কারণ বলেছিল সায়েম। সব শুনে সিরাজ মির্জা কিছুই বলতে পারেননি। বাবার কোনো কথাই মানার প্রয়োজন মনে করে না সে। মির্জা বাড়ির সকলে একসাথে বসে সকালের নাস্তা করছে। আজকে বেশ সবার মনই ভালো, হাসি খুশি, প্রফুল্ল, প্রশান্তি মুখে সবাই খাবার খাচ্ছে। সন্ধ্যা বেশ নর্মাল হয়ে গেছে, সবার সাথে কথা বলছে, হাসছে। মূলত সন্ধ্যায় সবার প্রশান্তির কারণ। মেয়েটা নিজেকে হালকা করছে, আবার আগের মতো প্রকাশ করা শুরু করেছে। এভাবে আরো কিছুদিন গেলে সব নর্মাল হয়ে যাবে ভেবে সবাই খাবার মাঝে সন্ধ্যাকে এক পলক করে দেখে স্বস্তির বড় শ্বাস ফেলল। আমার খাওয়া হয়ে গেছে, সন্ধ্যা তোর হলে নিচে আয়, আমি গেলাম। সাইফের কথায় সন্ধ্যা মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। সিরাজ মির্জা বললেন, হ্যাঁ বড় মামাই, বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না আর। সিরাজ মির্জা সহ শরীফ মির্জাও খুশি হলেন। সিরাজ মির্জা বললেন, শরীফ মির্জা কিছু টাকা বের করে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আজ যেমন চাইবে তাই খাবি আমার বাচ্চারা। তারপর সাইফের উদ্দেশ্যে বলল, সাবধানে বাইক চালিয়ে নিয়ে যাবি কলেজে। সন্ধ্যা টাকাটা নিয়ে মুচকি হাসল। তার মামারা তাকে এত ভালোবাসে আর যত্ন করে ভেবে প্রশান্তির শ্বাস নিল। তারপর বলল, আচ্ছা ছোট মামাই। উপস্থিত সবাই তা দেখল। সাহেব এবার নিচে চলে গেল। সাহেবও কোনো কথা না বলে উঠে পড়ল। তারপর সবাই একে একে উঠে পড়ল। গেট অবধি যেতেই সাহেব ডাকলো ভাইকে। সায়েম দাঁড়ালো। ভাই, অথর নাকি পা কেটে গেছে? হ্যাঁ, কাল স্টেশনে রাস্তায় হাঁটতেছিল, অসাবধানতায় পড়ে গিয়ে কেটেছে। বলতে বলতে দুজনে নিচে চলে এলো। সাহেব বাইকের উপর বসে আছে। সন্ধ্যার নিচে নামতেই চমকে গেল। এ মেয়েকে আজ একটু বেশি স্পেশাল লাগছে কি? সেজেছে আজ একটু। সন্ধ্যা দেখতে লম্বা, উজ্জ্বল, ফর্সা, গোল মুখের আকৃতি, চোখগুলো ডাগর ডাগর, টিকালো নাক, শরীরের গঠনও ছিমছাম, একদম মায়াবী দেখতে। এক দেখায় মেয়েটা মনে ধরার মতো। মেয়েটা হচ্ছে একদম মায়ের মতো, সন্ধ্যার মা আলোর মতো। কিন্তু আলো ছিল একটু বেশি শ্যামলা, মায়ের থেকে সে একটু উজ্জ্বল। সাইফ এক নাগারে ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে আছে সন্ধ্যার দিকে। ঘোর লেগে গেছে তার। মেরে দেবে মেয়ে আজ, মনে হচ্ছে আজ কিছু একটা হয়েই যাবে। সন্ধ্যার দিকে চেয়ে থেকে বিড়বিড়িয়ে বলল, আমার মা
মায়াবী রাগিনী। সন্ধ্যা এসে ভুরু কুচকে তাকালো সাইফের দিকে। সাইফের সম্বিত ফেরাতে ধাক্কা দিল সাইফকে। চমকে উঠল সে, গলা পরিষ্কার করার মতো করে কেসে উঠল। আমতা আমতা করে বলল, এত সময় লাগে? তারপর একটু রাগী স্বরে বলল, আর এত সেজেছিস কেন? কলেজে কে আছে তোর? কোনকার ফইন্নির পোলা ফইন্নিরে জুটাইছিস, যার জন্য এত সেজেছিস? সাইফের কথায় রেগে গেল সন্ধ্যা। ভুরু কুচকে রাগী স্বরে বলে উঠল, তোমার কি সমস্যা? আমি সাজলাম তাতে? আমি সেজেছি আমার ইচ্ছা। তোমাকে তো দেখতে বলিনি, একদম দেখবা না, চোখ বন্ধ করে রাখো। তোকে আমি দেখবো না তো কে দেখবে? আমার জিনিস আর আমি দেখবো না? আমিই দেখবো সব সময়, সারাক্ষণ, সারা জীবন। কেউ দেখতে আসলে তার চোখই আর রাখবো না, আমি একদম তুলে নিব। আমার এই চোখে তোকে শুধু আমি দেখব। মনে মনে বলে মুখে বলল, হ্যাঁ, আইসে ভারী রূপসী, যার না আবার শাকচুন্নির মতো চেহারা, তাকে আমি দেখার জন্য মরে যাচ্ছি। হ্যাঁ, আমার কামনায় খাইয়ে দে, তোকে দেখে দিন পার করবো আমি। হ্যাঁ, সেজেছিস তো শাকচুন্নির মতো, আর দেখতে লাগছেও শাকচুন্নির মতো। তাই বললাম, আমি আবার মানুষের উপকার করতে ভালোবাসি, বুঝলি? তাই আগে থেকেই জানালাম, যাতে তোকে দেখে কেউ ভয় না পায়। সন্ধ্যার গেল আরো রেগে। রেগে মেগে তেড়ে এলো সাইফের দিকে, আঙুল তুলে বলল, দেখো ভাইয়া। কি দেখবো তোর? এই কথা সন্ধ্যা একটু বিচলিত হলো, আঙুল নামিয়ে নিল। যতই হোক বড় ভাই, তাকে তো আর আঙুল তুলে শাসানো যায় না। বলল, তোমার কপালে বউ জুটবে না, দেখে নিও। আমাকে তুমি হিংসে করতে না, আজ থেকে তোমার সাথে আর কথা নেই, যাও। তুমি আমাকে ছোট পেয়ে মারতে শুধু। এই বলে ঠোঁট ভেঙে কান্না করার মতো করলো, চোখে পানিও চিকচিক করছে অবশ্য। সাহেব বিড়বিড়িয়ে বলল, বউ জোটাতে হবে না, তুই জুটলেই আমার চলবে। তারপর জোরে বলল, বাইকে ওঠ। বলে সে নিজে বাইকে বসে স্টার্ট দিল। সন্ধ্যা মন বেজার করে উঠে বসলো, কিন্তু আজ সাহেবকে ধরে বসলো না রাগে অভিমানে। সাহেব বলার পরেও ধরল না, আর কোনো কথাই বলল না। কান্না আসছে তার। একে তো তার সাজকে অপমান করে শাকচুন্নির মতো কমেন্ট করেছে, তার উপর ছোটবেলার কথা মনে হয়ে আরো কান্না পেয়ে গেল। সবাই আদর করলেও এই একটা মানুষ তাকে মারত। সাহেব ওর অবস্থা দেখে বাইক জোরে চালানো ধরলো। এবার সন্ধ্যা সম্বিত ফিরে ভয়ে সাহেবকে ধরল। সাহেব মুচকি হেসে বলল, একে তো শাকচুন্নি, ভূতনির মতন করে সেজেছিস, তার উপর কেঁদে চোখের কাজল ল্যাপটালে, তোকে তো আর ভয়ঙ্কর পেতনি মতো লাগবে দেখতে। কান্না অফ কর। অথয়ের পাশে বসে আছে শেফা আর নিশা। শেফা রাতে নিশার থেকে খবর পেয়ে সকালে এসেছে অথয়কে দেখতে। ক্যাম্পাসে না গিয়ে সোজা অথয়কে দেখতে চলে এসেছে। নিশাও আজ আর ক্যাম্পাসে যাবে না, তার একা যাবার মন নেই। ওরা বসে গল্প করছে, আর রশ্মি বেগম অথয়কে খাইয়ে দিচ্ছে নিজে হাতে। খাওয়ানো শেষ করে নিশা শেফাকে বলল, তোরা চল খাবি। শেফা বলল, না আন্টি, আমি সকালে খেয়ে এসছি, তুমি দুপুরে রান্না করো, দুপুরে খাবো, আমি আসি বিকেল অবধি। নিশা বলল, আজ থেকে যাবি? অথয় সাই দিয়ে বলল, হ্যাঁ, আজ থেকে যাবি। না রে, আজ থাকবো না। তাছাড়া বুঝতেই তো পারছিস, 2 দিন পর ভাইয়ার বিয়ে তোদের এই গ্রামে, এখন থাকা যাবে না। ভাইয়ার বিয়ে হয়ে গেলে তোদের এখানে, ভাবিদের ওখানে, সব জায়গায় থাকবো। ভাইয়াদের গ্রামে কার সাথে তোমার ভাইয়ার বিয়ে শেফা? রশ্মির কথা শুনে শেফা অথয়কে বলল, কি রে, বলিসনি আন্টিকে? অথয় আমতা আমতা করে বলল, মনে ছিল না। নিশা দুজনকে চুপ করতে বলে রশ্মির উদ্দেশ্যে বলল, বড় আম্মা মির্জা বাড়ির রফিক মির্জার বড় মেয়ে সামিহা আপুর সাথে শেফার ভাই শুভ ভাইয়ের বিয়ে আগামী 21 তারিখে দিন হয়েছে। 2 দিন আগেই ঠিক হয়েছে। রশ্মি একটু অপ্রস্তুত হলো কথাটা শুনে, তবে সেটা নিয়ে কিছু বললেন না। ও আচ্ছা, তোরা গল্প কর, আমি রান্না করে গেলাম বলে চলে গেলেন তিনি। আর শেফা কিছু না বুঝে বলল, কাহিনী কি বলতো? তখন নিশা আর অতই একে অপরের দিকে চাওয়াচাবি করলো। তারপর নিশা সব বলল শেফাকে।
শেফা তো শুনে হা হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, সিরিয়াসলি তোরা আজকে আমাকে বলছিস এইগুলো? এই 2 বছরে আমি কিছুই জানতে পারলাম না, আর আমাকে বলিসও নি। এই আমাকে তোরা বন্ধু ভাবিস? কথাগুলো একটু খারাপ লাগা নিয়ে বলল শেফা। নিশা আর অথই এবার চমকে গেল। বিচলিত হয়ে শেফার হাত ধরে অথই বলল, শোন না সেফু, আমি এত কিছু ভাবিনি রে। প্লিজ জানু, ভুল বুঝিস না। আর সঠিক সময় তোকে বলতাম। এছাড়া ইন্টারে থাকতে ততটা তো তোর সাথে সময় কাটাইনি, এজন্যই আরো বলা হয়ে ওঠেনি। নিশা বলল, হ্যাঁ রে, সরি, আমরা বুঝিনি এতটা। ভুলে জানা এসব, বাদ দে। এখন সব জানলি, প্লিজ মনে করে রাখিস না। শেফাকে কিছু বলতে না দেখে অথই এবার কেঁদে দিল ভ্যাবা করে। ওর কান্না দেখে নিশা অপ্রস্তুত হলো। শেফা বলল, নেকারানি কাঁদতেছিস কেন? এমনে জামাই মরছে নি তোর? থামা কান্না। আর হ্যাঁ, পরের বার থেকে এমন করলে তোর জামাই জুটবো না, বলে দিলাম। বলে অথয়ের কাছে এসে জড়িয়ে ধরল। অথই কাঁদতে কাঁদতে সরি বলল। উত্তরে শেফা বলল, ইটস ওকে, কাঁদিস না, আমি ভুলে গেছি। আর ঠিকই বলেছিস, ইন্টারে আমরা তো তেমন ক্লোজ ছিলাম না, এমনিই মেলামেশা হতো, এই আর কি। যাই হোক, ভাইয়ার বিয়েতে কিন্তু 1 সপ্তাহ আগে নিয়ে যাব তোদের। অথই নিশার দিকে তাকিয়ে বলল, আম্মু জেনে গেলে এখন তো মনে হয় না যেতে দেবে। সে আমি ম্যানেজ করে নিব, ওসব আমার উপর ছেড়ে দে। তারপর থেমে চোখ টিপে বলল, সাইম ভাইয়া আছে কিন্তু। তবে যাই বল, সাইম ভাইয়া তোকে এত কেয়ার করলো কাল, আবার সেই দিনও। তাহলে এগুলো কেন, কিসের জন্য? সেদিন কোন দিন? অথয়ের কথা শুনে নিশা মুখ কাচুমাচু করে বসল। শেফা সন্ধিহান চোখে তাকালো। তারপর সব বলল অথয়কে। অথয় শুনে রাগী চোখে তাকালো নিশার দিকে। নিশা বলল, আরে আমার দোষ নাই, রাহাব ভাইয়া আর শাওন ভাইয়া মানা করেছিল, তাই তোকে বলিনি। কিন্তু কারণ জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল তুই আরও ভয় পাবি, জ্ঞান ট্যান হারাবি, আবার নার্ভাস হয়ে এমনটা বলেছিল। আমিও ভাবলাম হতেও পারে, তাই আর বলিনি। কিন্তু কাল যা হলো, আমারও কেমন সন্দেহ সন্দেহ লাগছে। নিশার কথা শুনে অথয় অনেক অবাক হলো। ভাবনায় সেও ডুব দিল। এমনটা করার কারণ কি? সায়েম কি চাইছে, নাকি তারই মনের ভুল? সবার ক্ষেত্রেই করে থাকে, সেই একটু বেশি ভাবছে নাকি? আবার সেদিনের কথা শুনে ভালো লাগায় ছেয়ে যাচ্ছে। হসপিটালে সব বন্ধু মহল একসাথে ছুটে এলো একটা কেবিনে, যেখানে সোহাগ অ্যাডমিট। অ্যাক্সিডেন্ট হয়েছে তার। বাইক নিয়ে ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশ্যে যেতে গিয়ে তার বাইকের নিচে একটা কুকুর এসে পড়েছিল। কুকুরটাকে সাইডে দিতে গিয়ে অন্য একটা বাইকের সামনে সংঘর্ষ হয়ে উল্টে পড়েছিল। খুব বেশি ইনজিওর্ড না হলেও যেটুকু হয়েছে ভালোই লেগেছে। ডান পাটা বাইকের নিচে পড়ে মুচকে গেছে, আর বাম পাটা গিরা সহ ছিলে কেটে একাকার। কপালে একটু কেটেছে, আর ডান পাশ রোডে স্লিপিং করার ফলে হাতটা অনেক ছিলে গেছে, কেটে গেছে। রোডের কর্নারে পড়ার কারণে আল্লাহর রহমতে এই যাত্রায় রক্ষা হয়েছে। বেচারা ব্যথায় কাতরাচ্ছে বেডে শুয়ে। বন্ধুরা এসে এই দৃশ্য দেখল, আর পাপড়ি তো এসে সোহাগের শিওরের কাছে টুলে বসে সোহাগের বুকে মাথা দিয়ে কান্না শুরু করে দিল। কে বলবে এই মেয়ে তাকে ভালোবাসে না? এভাবে বন্ধুর অ্যাক্সিডেন্ট কি শুধু কাঁদছে? কই, ঈশিতা রীতি তো কাঁদছে না, বা অন্যরাও তো কাঁদছে না। রীতি ঈশিতা এসে পাপড়িকে থামতে বলল। সোহাগ শুধু ওর কার্যকলাপ দেখছে আর মিটমিটে হাসছে। একসময় পাপড়ি কান্না থামিয়ে সোহাগের দিকে তাকিয়ে বলতে নিল, কিভাবে হয়েছে এসব? কিন্তু থেমে গিয়ে দেখলো সোহাগ হাসছে। ওর ওই হাসি দেখে পাপড়ির গা পিণ্ড জ্বলে উঠল। যেই না রাগেশ্বরে কিছু বলতে যাবে, তখনই সোহাগ ওর চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, ভালোবাসিস? এমন সময় এই ধরনের কথা শুনে রাগতে গিয়েও পাপড়ি হেসে ফেলল। সোহাগের বাহুতে মেরে দিল। সোহাগ ব্যথা পাওয়ার অভিনয় করে বলে উঠল, ওহ, মারলি কে? তুই শুধু আমারে কষ্ট দিস। ভালো কথা জিজ্ঞেস করতেছি, উত্তর না দিয়ে মারছস? এই, তোর দয়া মায়া বইলা কিছুই নেই নাকি রে? একটা জমের ঘর থেকে ফেরত পান্তারে আদর করবি কি তা না, ধরে মারতেছস? তুই একটা ফাজিল, একটা বেয়াদব, একটা ছাগল, একটা গরু। ওদের এমন কথা শুনে সবাই হেসে ফেলল। সাইম এগিয়ে এসে জিজ্ঞেস করলো কিভাবে কি হলো।
সোহাগ সব বিস্তারিত বলল। অনেক বলল, বেটা তোর তো মসজিদে ন্যাংটা পোলাপাইনকে বাতাসা বিলানো উচিত। যে বাচন বাঁচছস তা কুকুরটা কি খুব সুন্দর আছিল? মাইয়া ছিল নাকি বেটা ছিল? অনেকের কথায় সবাই আরেক দফা হাসলো, আর সোহাগ গেল রেগে। কিছু বলতে যাবে তখন শাওন বলে উঠল, না, রাস্তার মাইয়া একটু সুন্দর হয়েছিল, বোধ হয় না রে দোস্ত। সোহাগ ওদের এমন লাগামহীন কথায় রেগে মেগে অস্থির, ধমকে বলে উঠল, চুপ কর বেদ্যের দল। আমার বউয়ের সামনে কি কস এগুলা? আমার বউ কষ্ট পাইব। চুপ চুপ সালারা। তারপর পাপড়ির দিকে তাকিয়ে আবার বলল, আমার বউ এখন আমারে চুমু দিব, তাতে আমার সব রাগ ব্যথা উদাও হইব। চোখ বন্ধ করলেই লুইচারা একদম দেখবি না। বন্ধ কর চোখ। ওর এই কথা শুনে পাপড়ি তো চোখ একদম মার্বেলের ন্যায় করে ফেলেছে। কি অসভ্য ফাজিল, সকলের সামনে কি বাজে কথা বলছে। রেগে লাল হয়ে পাপড়ি বলল, কেন তুই তুই আমার বউ যে এবার চুমু দে? জলদি লুপা পাট ঠিক করতেই হইব। তোমার চুমুই আমার একমাত্র ঔষধ এখন। সো কাম ফাস্ট মাই ফিউচার বউ, জলদি দাও, ঠোঁটে দিতে হইব না। এখন ওইটা বাসর ঘরের জন্য তোলা রাখো, এখন গালে দাও শুধু। নাও কাম ফাস্ট বেবি। সোহাগের এই কথা শুনে পাপড়ি লজ্জা তো পেলই, সাথে রেগে গিয়ে আরো একবার মারল। বলল, এই এই আমি হ্যাঁ কখন বললাম রে ফাজিল? আর এগুলো কি বলতেছিস? রাহাব বলল, এই লুচ্চা শালা, লুচ্চা আমরা না তুই? পাবলিক প্লেসে তুমি টাইটানিকের কিসিং সিন করতে চাইতেছো আর আমাকেও কইছো লুচ্চা? এদের এমন লাগামহীন কথা শুনে ঈশিতা আর রীতি পাপড়ি তো লজ্জায় মরি মরি অবস্থা। কি সব খাপছাড়া কথা বলছে ফাজিলগুলো। কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে ঈশিতা আর রীতি। যতই বন্ধু হোক তবু লজ্জা লাগছে। এদের এক একজনের প্রতি একটু একটু অনুভূতি আছে কিনা। অনিকা সায়ন দল বেঁধে রাহাবের পক্ষ নিয়ে বলল, হ্যাঁ একেবারে ঠিক করছস। এবার পরিবেশ নস্টালজিক থেকে ঠান্ডা করতে সায়ম সবাইকে ধমকে উঠল, বলল, কি লাগাইছিস তোরা? এটা হসপিটাল ভুলে গেছিস তোরা? তারপর সোহাগের মাথায় একটা চাটি মেরে রাগী স্বরে আবার বলল, শালা বিয়ে করবি নাকি চুমুকে বাসর করবি? ওটা বাসায় গিয়ে লাইভে করিস। এখানে তোর টাইটানিক লাইভ সিন দেখার শখ জাগেনি আমাদের। বেদ্যপ হচ্ছিস সব একসাথে। সায়মের ধমকে এবার সবাই থামলো, নয়তো এখানে সব কয়টারে গণপিটনি করে একসাথে ভর্তি করে রেখে যাবে। সোহাগও এবার থেমে গেল। পাপড়ির দিকে তাকিয়ে সিরিয়াস মুডে বলল, তোর ইতিউতির দিন শেষ, এখন আমার দিন শুরু। আর কোনো বাহানা চলবে না। একটু সেরে উঠি, একেবারে কাজী নিয়া হাজির হইম তোর বাড়ি। না হলে আমিও লইয়া আজিম চৌধুরীর পোড়া না। দেখে নিস। ওর এই কথা শুনে পাপড়ি চমকে গেল। এ ছেলে বলে কি? সে হ্যাঁ বা বলল কখন? আর এর ভাবভঙ্গিও তো কঠিন। সত্যি কি বিয়ে এবার করেই ছাড়বে? পার্কে একটা নিরিবিলি জায়গায় বাইক থামিয়ে বাইকের ওপর বসে আছে সাইফ, আর সন্ধ্যা হতবুদ্ধি হয়ে এক নাগারে সাইফের দিকে তাকিয়ে আছে। এ ছেলের আবার মতলব কি? কলেজে না গিয়ে এখানে আনলো কেন? এনে বাইক থামিয়ে 10 মিনিট যাবৎ বসে আছে। আমরা এখানে কি করছি? প্রেম করছি। সাইফের এমন অকপটে ভাবলেশীন ভাবে কথা শুনে সন্ধ্যা ক্রুদ্ধ নয়নে তাকালো সাইফের দিকে। মেয়েটা জুহুরি চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করছে সাইফের মতিগতি আর মাত্র বলা কথার মানে, কিন্তু সঠিক বিষয়টা বোধগম্য হচ্ছে না। এ ছেলে এখনো মজা করার মুডে আছে নাকি সিরিয়াস মুডে বুঝলো না। সবসময় ছেলেটা মজা করার মুডে কি করে থাকে বুঝে না সে। এই মির্জা বাড়ির দুই ভাই হচ্ছে দুমেরুর, একজন বাড়িতে থাকলে তো সবসময় গম্ভীর মুখে থাকার পণ করবে, আরেকজন থাকবে সবসময় মজা করার মুডে। এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে থেকে পাটা ধরে আসছে, না পেরে বলল, ভাইয়া আমার পা ধরে আসছে দাঁড়িয়ে থেকে, কিছু বলবা নাকি তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছো? সাইফ এবার ফোন থেকে নজর তুলে তাকালো সন্ধ্যার পানে। তাকিয়ে থেকে মনে মনে পণ করলো, আজকে এই অবস্থারে বুঝিয়েই ছাড়বে। তারপর সন্ধ্যার উদ্দেশ্যে বলল, চাইলে কোলে এসে বসতে পারিস, আমার কোনো আপত্তি নেই, আমি মাইন্ড করব না। ছোটবেলায় কত চড়েছিস কোলে।
সন্ধ্যা কিছুটা অপ্রস্তুত হলো, লজ্জা লাগলো তার। ছোটবেলা আর এখন কি সমান হলো? এখনো এই ছেলেটা নাটক করে যাচ্ছে। একটু রেগে বলল, ভাইয়া কি বলছো এসব তুমি? ঠিকই তো বললাম, ভুল কোথায় বললাম? উঠতি না বুঝি? শেষ কথাটা কেমন নজরে যেন বলল। সন্ধ্যা আবার লজ্জা পেল। এ ছেলের হলো কি আজ? এমন কথাবার্তাই বা বলছে কেন? আর এমন ব্যবহারই বা কেন? কেমন যেন লাগছে সন্ধ্যার। বুকের ভেতর ধুকপুক করছে। আজ অন্যরকম সাহেবকে দেখছে সে। আমতা আমতা করে বলল, ভাইয়া তখন আমি বাচ্চা ছিলাম, তখন কোলে ওঠা আর এখন ওঠা এক হয় নাকি? কেন এখন বড় হয়ে গেছিস বুঝি? আর এক হবে না কেন? জানি না। কেন জানবি না কেন? তোকে জানতে হবে। এই বলে সন্ধ্যার বাহু ধরে কাছে টেনে নিল। দূরত্ব অনেকটা ঘুচে গেছে, ইঞ্চি কয়েক ফাঁক শুধু। ঘোর লাগা চোখে সন্ধ্যার চোখের দিকে তাকালো। আর সন্ধ্যা তো কেঁপে উঠল সাইফের এমন কাছে টেনে নেওয়াতে। ওর চোখের দিকে তাকিয়ে বুক ধুক করে উঠল। কেমন নেশালো চোখ। অবাক হলো খুব। কিছু একটা বুকে বাড়ি দিচ্ছে। কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে। আগে তো হয়নি এমন অনুভূতি। এই অনুভূতির সাথে সে নতুন পরিচয় হচ্ছে। আবার সাইফের এমন ব্যবহার একটু ভয়ও করছে। যদিও এটা নিশ্চিত যে সাইফের কোনো খারাপ লক্ষ্য নেই, সে চেনে এই মানুষটাকে। তারপরেও একটু নার্ভাস লাগছে। প্রথমেই বিহেভিয়ার কিনা। সন্ধ্যা আমতা করে মৃদু স্বরে বলল, ভাইয়া কি করছো? কি কি হয়েছে তোমার? আমাকে আর ভাইয়া ডাকবি না সন্ধ্যা। ঝাঁঝালো কণ্ঠ তার। ভাইয়া বলবো না তো কি বলে ডাকবো? সাইফ এবার আরেকটু টানল সন্ধ্যাকে। তারপর সন্ধ্যার একটা হাতের আঙুলের মাঝে নিজের আঙুল গলি শক্ত করে ধরে বলল, এই যে এইভাবে হাত ধরার মানে বুঝিস সন্ধ্যা? বুঝবি কি করে? তুই তো শুধু পারিস আমাকে ভুল বুঝতে। এই আমিটাকে বোঝার জানার ক্ষমতা তোর কবে হবে? আমি তোর এই হাত এমন সারা জীবনের জন্য ধরতে চাই। বুঝিস না কেন তুই? আজ তোকে সব জানতে হবে সন্ধ্যা। সন্ধ্যা চমকে উঠল, চকিত তাকালো, নজর তার বড় বড়। কি বলছে এসব ভাইয়া? সন্ধ্যার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। সন্ধ্যাকে চুপ থাকতে দেখে সাহেব বলল, তুই অবুঝ না সন্ধ্যা, সবকিছু বোঝার ক্ষমতা হয়েছে তোর। আর আমি কি বলছি সেটাও বুঝতে পারছিস তুই। আজ তোকে সব বলবো। আমার 5 বছরের একটু একটু করে প্রণয়ের সৃষ্টি হবার খবর তোকে আজ জানাবো আমি। তারপর একটু থেমে আবার বলা শুরু করলো, তোকে আমি হিংসা করতাম এটা ঠিক, কারণ তুই যখন এসেছিলি তখন আমি ছিলাম 4.5 বছরের মতো, কিংবা একটু বেশি, অবুঝ একটা বাচ্চা। আর আমি তখন ভাইয়ের প্রতি খুব আসক্ত ছিলাম। সবসময় ভাইয়ের সাথে সাথে থাকতাম, সর্বক্ষণ ভাইয়ের সান্নিধ্যে থাকতে পছন্দ করতাম। তাই ভাইকে যেখানে নিয়ে যেত আমাকেও সেখানে নিয়ে যেত বাড়ির সবাই। ভাইও আমাকে ভালোবাসতো। একসাথে খেলা করতাম, খেতাম, ঘুমোতাম, সব কিছু ভাইয়ের সাথে। সাইফা আর আমি যমজ থাকলেও সাইফা চুপচাপ স্বভাবের, ছোট থেকেই। ও একা থাকতে পছন্দ করত, আমাদের সাথে তেমন মিশতেও না। তারপর তুই যখন এলি, ভাই কেন জানি তোকে খুব আদর করত, সব সময় তোর সাথে থাকতো। তুই ঘুমালে তোর শিওরে বসে থাকতো, আবার তোর সাথে খেলতো বসে বসে। আমার সাথে মেশা কমিয়ে দিল। আমার একমাত্র খেলার সঙ্গী ছিল ভাই। তোর সাথে দেখলে আমার অনেক খারাপ লাগতো, অনেক, যে আমার ভাই আমি ছাড়া অন্য কাউকে কেন ভালোবাসবে, খেলবে। বাড়ির সবাই তোকে আপন করতে পারলেও আমি তোকে মন থেকে মানতে পারতাম না। ভাইকে সবসময় তোর সান্নিধ্যে দেখে হিংসে হতো, তাই সুযোগ পেলে তোকে মারতাম। বাড়ির সকলে বকতো তখন, আর ভাই আমাকে বোঝাতো। এভাবেই দিন বছর যেতে লাগলো, সবাই বড় হতে লাগলাম। তোর উপর তখন হিংসে আর কাজ করতো না জানিস, কিন্তু ততটাও পছন্দ করতাম না। ফুফাতো বোন বলেই শুধু দেখতাম। কিন্তু তুই যখন ক্লাস 8-এ উঠলি, সে বছর নতুন বছর উৎসবে শাড়ি পরেছিলি, বড় আম্মু তোকে সাজিয়ে দিয়েছিল, মেবি এমনটাই শুনেছিলাম। যাই হোক, তোকে সেদিন শাড়িতে প্রথম দেখেছিলাম। অপূর্ব, অপ্সরা লাগছিল তোকে। সেদিনই তুই আমার রাতের ঘুম কাড়লি। সেদিনের পর থেকে তোকে দেখলেই কেন জানি আমার ভালো লাগতো। তোর ওই মায়াবী মুখে কি জানি একটা দেখেছিলাম, যা আমাকে ধ্বংস করতো প্রতি মুহূর্তে, এখনো করে। আগে কখনো তোর এই
চেহারায় আমি পাত্তা দিইনি, কিন্তু সেদিনের পর থেকে তোর এই চেহারায় পলকে পলকে পর্যবেক্ষণ করা শুরু করলাম। তারপর থেকে প্রতি মুহূর্তে মরতে শুরু করলাম। মরতাম তোর ওই মায়াবী মুখে, তোর এই ডাগর ডাগর চোখে, তোর এই পাতলা মসৃণ ঠোঁটে। ক্ষণে ক্ষণে মারতে লাগলি, আস্তে আস্তে হৃদয়ে জায়গা করলি, ভালোবাসতে শুরু করলাম। আমি ভাইকে সর্বপ্রথম জানিয়েছিলাম তোর প্রতি এই অনুভূতি। ভাই মানা করেনি, কিন্তু বলেছিল সঠিক সময়ে যেন জানাই। তখন তুই ছোট ছিলি, আমিও মেনে নিয়েছিলাম। শুরু হলো সেদিন থেকে তোকে দেখে রাখা, আগলে রাখা। ভাইয়ের পর আমি দায়িত্ব নিলাম তোর। তুই যত বড় হচ্ছিলি আর আমি তত এলোমেলো হচ্ছিলাম। তোকে নিয়ে ভয় হতো তখন থেকেই। তোকে না হারিয়ে ফেলি আমি, তুই না অন্য কারো প্রতি আসক্ত হয়ে পড়িস। সব সময় তোকে নিয়ে সেন্সিটিভ থাকতাম, চোখে চোখে রাখতাম, কিন্তু তবুও তুই আসক্ত হয়ে পড়লি ভাইয়ের প্রতি। আমি বুঝতে পেরেছিলাম সেটা, কিন্তু ভাইয়ের প্রতি আমার অগাধ বিশ্বাস, ভাই তোকে কখনো আমার থেকে নেবে না। তোর প্রতি ভাইয়ের ভালোবাসা শুধু বোন রূপেই। এটা ভাই না বললেও আমি জানতাম। কেন জানবো না? ভাইকে বলার পর ভাই তো মানা করেনি, তাহলে সন্দেহ করার প্রশ্নও আসে না। নিশ্চিত থাকলাম আর তোকে ভালোবাসতে থাকলাম। কিন্তু তুই অবুঝ, আমাকে বোঝার চেষ্টাও করিস না। সব সময় ভাই 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 করে মুখে ফেনা তুলিস। দীর্ঘ কথা বলে থামলো সাহিব। বড় একটা শ্বাস নিল। সন্ধ্যার হাতের দিকে তাকালো। এখনো সন্ধ্যার হাত তার হাতের ফাঁকে গোজা। সে ঠায় দাঁড়িয়ে আছে, যেন একটা রোবট। নিঃশ্বাস ছাড়া কোনো প্রতিক্রিয়া নেই তার। পলকহীন সাহেবের কথা শুনছে। সহজ সরল তার দৃষ্টি, যেন কথাগুলোতে সে বধির হয়ে গেছে। শুধু দেখেই চলেছে ভাবটা এমন। সাহেব আবার সন্ধ্যার দিকে তাকালো মাথা তুলে, আবার বলল, আমি তোর বড় হওয়া থেকে বুড়ি হওয়া পর্যন্ত দেখতে চাই সন্ধ্যা। তোকে সারা জীবন কোলে করে হেঁটে বেড়াতে চাই। সারা জীবন আমার কোলে বসিয়েই রাখার সুযোগ চাই। মৃত্যুর আগে পর্যন্ত তোর এই মায়াবী মুখে আমি জ্বলতে চাই, ধ্বংস হতে চাই। তোর ভাইয়া থেকে তোর সন্তানের বাবা হতে চাই। তোর দিন রাত, সময়, ক্ষণ, বছর আমি হতে চাই। তোর প্রতিটি বসন্ত আমি হতে চাই। তোর ভালোবাসায় মরতে চাই রে। আমৃত্যু তোকে ভালোবাসতে চাই। তোকে পুরোটা আমার করতে চাই। তোর পুরোটা জুড়ে আমি থাকতে চাই। আমি তোকে চাই, শুধুই তোকে চাই। দিবি আমাকে সে সুযোগ? ভালোবাসি তোকে আমার মায়াবতী রাগিনী। সন্ধ্যা অবাক, হতবাক, হতবিহম্বল, হতবুদ্ধি, বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শুধু আর কোনো কথা বলতে পারল না। কতক্ষণ সময় কিংকর্তব্য বিমূঢ় হয়ে রয়েছে এই আত্মা নাই। যখন সব বোধগম্য হলো তখন লজ্জায় মাটিতে মিশে যাওয়ার উপক্রম। শরীর জড়িয়ে আসলো। তার অগোচরে এই মানুষটা তাকে নিয়ে এত স্বপ্ন দেখেছে, আর কি অবলীলায় এখন সব পেশও করছে। লজ্জাহীনভাবে সব বলে চলল। সন্তানের বাবা পর্যন্ত হবে ভেবে ফেলেছে। ছোট্ট মেয়েটা এমন সব কথার সাথে প্রথম পরিচয় হলো, তাই লজ্জায় মরি মরি অবস্থা। সন্ধ্যাকে এখনো চুপ করে থাকতে দেখে সাহিব বলল, তোর উত্তর আমার এখনই লাগবে না। আর তুই উত্তর দিলেও তোকে আমার সাথে থাকতে হবে, না দিলেও আমার সাথেই থাকতে হবে। কিন্তু তবুও তোর উত্তরের আশায় থাকবো। যেদিন উত্তর দিবি সেদিন বুঝবো তুইও ভালোবাসতে পেরেছিস আমাকে। ভালোবাসার প্রমাণ পেতে উত্তর চাই আমার। তারপর আবার থামলো। থেমে ডান হাতটা সন্ধ্যার কপালে রাখলো। বৃদ্ধা আঙুল দিয়ে সন্ধ্যার ঠোঁটের পাশে নাড়াতে নাড়াতে বলল, তুই উত্তর দিলেও আমার, না দিলেও আমার। হ্যাঁ বলবি কি না বলবি সেটা তোর হিসেব, আই ডোন্ট কেয়ার। কিন্তু মনে রাখিস, তোকে আমারই হতে হবে। তোর সর্বস্ব জুড়ে আমার বিচরণ হবে। কথাগুলো বলে আঙুলের ফাঁকে থাকা বাম হাতটা এড়িয়ে সন্ধ্যার কোমরে রেখে যতটুকু ফাঁক ছিল সেটুকু ঘুচিয়ে নিল। বাইকের ওপর বসা অবস্থাতেই ঝটকা দিয়ে শরীরের সঙ্গে মিশিয়ে নিল সন্ধ্যাকে। সন্ধ্যার এবার হার্টবিট লাফাচ্ছে। মুখ দিয়ে কথা বলতে পারছে না। কিছু বলতে যাবে, কিন্তু কেউ যেন ওর বুলি বন্ধ করে দিয়েছে। সন্ধ্যার শ্বাস প্রশ্বাস বিদ্যুৎ গতিতে চলছে। তার সাইফের বুকে মুখে এসে লুটিপুটি খাচ্ছে। এতে যেন সাইফেরও নিঃশ্বাস ঘন হয়ে এলো। না, কন্ট্রোল হারানো যাবে না। মেয়েটাকে সময় দিতে হবে। একদিনেই এতগুলো ডোজ দেওয়া ঠিক হবে না। মনে মনে বলল কথাগুলো সাহিব।
তারপর গালে রাখা হাতটা আরেকটু এগিয়ে নিল চুলের মধ্যে, তারপর গভীর একটা চুমু খেলো সন্ধ্যার ললাটে। বরফ হয়ে গেল যেন সন্ধ্যা, শিরশির করে উঠল পুরো শরীর। কি করছে সাহেব ভাইয়া? আজ নিজের মধ্যে আছে তো সে? সন্ধ্যা আবার খুব কষ্টে ভাঙা ভাঙা কণ্ঠে ডাকলো,